চূর্ণির ধারে কাঠের আড়তে হিন্দুস্তানি কুলিরা ঢোলক বাজিয়ে বিকট চিৎকার করে গান গাইছে। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস এসে দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল থেকে বেরিয়েছিল। আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ, কারণ এত রাতে কোনো ট্রেন আসে না। ভোর 4টে থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করে প্রতি চাকরের ঘুম ভাঙাতে হাজারির প্রবৃত্তি হলো না। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটিয়ে দেওয়া যাক। ভোরে উঠে হোটেলের সামনে এসে হাজারি দেখল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হলো। মতি চাকর তো অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে দরজা খুলে। ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরে জানালা দিয়ে ঘরের মধ্যে উঁকি মেরে দেখতে গিয়ে হাজারি ভাবল, বাসনের ঘরের মধ্যে অত আলো কেন? ঘুরে এসে দেখল বাসনের ঘরের দরজা খোলা, কিন্তু ঘরের মধ্যে কেউ নেই। মতি 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 চাকরেরও সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এরকম তো কখনো হয় না। যদু বাণিজ্যের হোটেলে একটা চায়ের স্টল আছে। খুব সকাল থেকেই সেখানে চা বিক্রি শুরু হয়ে যায়। হাজারির ডাকে সেই স্টলের নিমাই এলো। দুজনে ঘরের মধ্যে ঝুঁকে দেখলো মতি চাকর খাবার ঘরে শুয়ে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। মতি, হাই মতি, মতি। মতি ধর্মর করে উঠে বসলো। হাই মতি, দোল কলা কেন? তা তো আমি জানি না। তুমি রাত্রিরে ছিলে কোথায়? আর দৌড় খুললে কেটা? তিনজনে ঘরের মধ্যে এসে এদিক ওদিক দেখলো। হঠাৎ মতি বলে উঠল, ও হাতারি না, অপনাশ হয়েছে। খাওয়া বাসন গেল কোথায়? একখান তো দেখছি রে। সে কি? তিনজনে মিলে তন্ন তন্ন করে খুঁজেও কোনো ঘরে বাসনের সন্ধান পেল না। নিমাই বলল, চায়ের দুধটা দিয়েছি হাজারিদা, সব বাসন নিয়ে কে কেটে পড়েছে দেখো। তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর এলো। সেই গিয়ে বেচু চক্রবর্তীকে ডেকে আনলো। পদ্মঝিও এলো। চুরি হয়ে গিয়েছে শুনে পাশের হোটেল থেকে যদু বাণিজ্য এলেন। বাজারের লোকজন জড়ো হলো। থানায় খবর দিতে তখনই এএসআই নেপাল বাবু ও দুজন কনস্টেবলও এলো। হই হই পড়ে গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়ে ততক্ষণে বসে পড়েছে। প্রায় ৬০-৭০ টাকার থালা বাসন চুরি গিয়েছে। বেচু চক্রবর্তী বলল, রাত্রে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু, বড্ড গরম লাগছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপাল বাবু জিজ্ঞাসা করলেন, কত রাতে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চের ওপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত, কত? 1:30টার বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পর আমি দুবেলায় সুরমির খেয়াঘাটে গিয়ে বসি। কালও সেখানেই ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝেই শুই, তবে খুব কম। এই সময় বেচু চক্রবর্তীকে পদ্মজি চুপি চুপি কি একটা যেন বলল। বেচু চক্রবর্তী নেপাল বাবুকে বলল, বলছি দারোগা বাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভেতর থেকে কথা শুনে এসে নেপাল বাবু বললেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারির মুখ শুকিয়ে গেল। এর মধ্যে এরা কুসুমের কথা টেনে আনলো কেন? কুসুমের সঙ্গে এর কি সম্পর্ক? হাজারির মুখের ভাব নেপাল বাবু লক্ষ্য করলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হয়েছিল। নেপাল বাবু ধমক দিয়ে বললেন, কি হলো? কথার জবাব দাও। আমি চিনি। পদ্মজি দরজার কাছে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে দেখে হাজারি বুঝল কুসুমের কথা সেই কর্তাকে বলেছে, নয়তো তিনি অত শত খোঁজ খবর রাখেন না। কর্তা মশাই দারোগাকে কথাটা বলেছে, সেটা ওই পদ্মজির উস্কানিতে। নেপাল বাবু আবার জিজ্ঞেস করলেন, কুসুম থাকে কোথায়? গোয়ালপাড়ায় বড় বাজারের দিকে। সে কি করে? দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই 23-24 হবে। এই উত্তর শুনে পদ্মজি একটু মুচকি হাসল। হাজারি তার চোখ এড়ালো না। দারোগা বাবুর প্রশ্নের প্রতি তখন সে বুঝতে
নেই। কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি, মায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। তাই নাকি? নিশ্চয়ই দরকার। তা এখানে তার শ্বশুর বাড়ি? আগে স্বামী আছে? না, আজ বছর 4-5 হলো মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, একটা বউ আছে। তুমি মাঝে মাঝে হোটেলে রান্না করা জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হয়ে গেল। এইসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচড় চাপা দিল। হাসি কিসে? এটা হাসির জায়গা নয়, চল। কিন্তু দারোগাবাবু ধমক দিলে কি হবে? পদ্মজির হাসি সংক্রামক হয়ে উপস্থিত লোকজন সকলের মুখে একটা চাপা হাসি ঢেউ মেরে দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করেনি, কিন্তু পদ্মজির হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করে মরিয়া হয়ে বলে উঠল, দারোগা বাবু, সে গরিব লোক, আমাদের গাঁয়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো, তাই মাঝে মাঝে কোন দিন একটু আধটু তরকারি কি রান্না মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি বুঝেছি বুঝেছি, থাক, আর তোমায় লেকচার দিতে হবে না। কাল রাতে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকেই তো হোটেলে এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি নিয়ে ছেড়ে দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বললেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বললেন। এই, এটা ধর, নিয়ে চল। মতি কান্নাকাটি করতে লাগলো। ও দাদু, ও মালিক, আমি কিছু করিনি গো। আমার কোনো দোষ নেই। ঘরের মধ্যে ঘুমিয়েছিল। আমারে থানায় নিয়ে গিয়ে কি লাভ বলেন তো? থানায় ধরে নিয়ে যাবে শুনে হাজারিরও প্রাণ উড়ে গেল। এই কি বিপদে ভগবান তাকে ফেললেন? থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হলে তার উকিল দেওয়ারও ক্ষমতা নেই। বিনা কৈফিয়তে জেল খাটতে হবে। কত বছর তাই বা কে জানে। না খেয়ে স্ত্রী পুত্র মারা পড়বে। জেলখানা আসামিকে পরে চাকরি বা দেবে কে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি এরা কুসুমকে এইসবের মধ্যে জড়াবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করতে চাইবে। নিরপরাধিনী কুসুম লজ্জায় ঘৃণায় সে হয়তো গলায় দড়ি দেবে। আরো কত কি কথা লোকে রটাবে এই সূত্র ধরে। তাদের গ্রামে এইসব কথা গেলে তার নিজেরও আর মুখ দেখানোর উপায় থাকবে না। কখনো সে কারোর একটা বিড়ি দেশলাই পর্যন্ত চুরি করেনি, সে করবে কিনা হোটেলের বাসন চুরি? নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করে সে কুসুমকে মাঝে মাঝে দিয়ে আসে বটে, কিন্তু চুরির জিনিস তো নয় সেসব। সে খেত, তার চেয়ে কুসুম খায়। থানায় গিয়ে প্রায় ঘন্টা 2 হাজারি ও মতি বসে রইল। হাজারি শুনল মেজু চক্রবর্তী ও পদ্মজি দুজনেই বলেছে ওদের ওপরই তাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাদের ধরবেই। থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি এসে চুরির সমস্ত বিবরণ শুনে হাজারি ও মতিকে তার সামনে হাজির করতে বললেন। হাজারি হাত জোর করে দারোগা বাবুর সামনে দাঁড়ালো। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, হোটেলে কতদিন কাজ করছো? আগে বাবু 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছো? দোহাই বাবু, আমার এত বয়স হলো, জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি। ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর দুজনে মিলে চুরি করেছো, স্বীকার করো। বাবু, আমি কোনো কথাই জানি না। আমি সে রাত্রিতে হোটেলে ছিলামই না। কোথায় ছিলে? ওই স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে রোজ চুটনি খেতে বেড়াতে যাই। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপাল বাবু ইংরেজিতে বড় দারোগাকে কি যেন বললেন। বড় দারোগা ঘাড় নেড়ে বললেন, আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গাঁয়ের মেয়ে, গরিব বেদবা। তাকে আমি মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি চিন্তা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাতে দোষের কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের ওই পদ্মজি। সে আমাকে দুচোখে মোটেই দেখতে পারে না। আমার নামে নানান রকম বিশ্রী কথা সেই রটিয়েছে। আপনি হাকিম দেবতা, আর মাথার উপর চাঁদ সূর্যি রয়েছেন।
এত বয়স হয়ে গেল, আমার সেদিকে কখনো মতি বুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি, তাকে এর মধ্যে চড়াবেন না। সে গেরস্তের বউ, মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারির চোখ মুখের ভাব দেখে তার মনে হলো লোকটা মিথ্যে বলছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরে জেরা করলেন। তার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমোচ্ছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বললেন, দুজনকে হাজতে পুড়ে রেখে দাও। এমনি এদের কাছে কথা বেরোবে না, কড়া না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই কড়া হওয়ার অর্থ কি। অনেক দুঃখ হয়তো সহ্য করতে হবে আজ। সব সহ্য করতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম এরা আর না তোলে। বেলা 2টোর সময় একজন কনস্টেবল এসে কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়ে গেল। সকাল থেকে হাজারি কিছুই খায়নি, সেগুলি সে গোগ্রাসে খেয়ে ফেলল। বেলা 4টের সময় রতন ঠাকুর হোটেল থেকে হাজারির জন্য ভাত আনলো। সে বলল, মুই হাকু আলাদা করে উঠাই রাখিলি, গুপ্তভাবে আনিলি হাজারিটা। কেউ জানন্তি না যে মু তোমা পাই অন্ন আনিছি। বড় দারোগার কাছ থেকে অনুমতি নিয়ে রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত নিয়ে এসেছিল, কিন্তু মতির জন্য ভাত আনার কথা তার মনে ছিল না। হাজারি বলল, ওই ভাত দুজনে ভাগ করে খেয়ে নেব। হোটেলের মধ্যে এক মহাকাণ্ড ঘটিছে। একটা রসুই আসিছিল, কাজের বহর দেখি সে বেলায় পলাইছে। অনেক গ্রাহকও চলে যাওয়াছে। পদ্ম বলেছে তমে আর মতি নাকি এই চুরি করেছ। কুসুমের ঘরক না খুঁজি পদ্ম ছাড়বে না কৌছি। তমে নাকি পাত্র চুরি করি সেখানে রাখো, কর্তাও সমান কথা কৌছি। তবে তুমি ব্যস্ত হন না হাজারিদা, যদি মোকদ্দমা আরম্ভ করে মু কিড়ো ব্যবস্থা করিব তোমার জন্য। অবশ্য হলি মু টঙ্কা দেবি। মু জানি তুমি ইহা করি পারিব না। অন্যকে হি বিশ্বাস করো বা না করো, মু তোমায় বিশ্বাস করি। মু জানি তোমার কেমন মানুষ। হাজারি রতনের হাত ধরে বলল, ভাই, আর যাই হয় হোক, কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয়, এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো। আমার 2 মাসের মাইনে পাওনা আছে, আমি হয় তোমাকে দেবো। কর্তা বাবু তোমায় সেই মাইনে আর দেবে বলি ভাবিছ কি? না, তা না। সে তোমায় দিও বা না দিও, মু কিলো দিব তোমার ভাই। তুমি চিন্তা করো না হাজারিদা। জীবনে মু কত টঙ্কাই তো রোজগার করেছি, মু গোটে টঙ্কা সঞ্চয় করি পারি না। এবারে সৎকর্মে 2 টঙ্কা খরচ করি। মতিকে তাহলে ভাত দিয়ে এসো। সে অন্য ঘরে কোথায় আছে? মোর মতির উপর সন্দেহ লাগে। না বোধ হয়। ও যদি চুরি করবে তখন নিশ্চিন্তে হয়ে ঘুমোতে পারে না একটাকে। আর ও সেরকম লোক নয়। রতন ভাতের থালা নিয়ে চলে গেল। আরো 5-6 দিন হাজারি ও মতি হাজতে আটক রইল। পুলিশ বহু চেষ্টা করেও এদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারল না। সুতরাং চুরির চার্জশিট দেওয়া সম্ভব হলো না। 6 দিনের দিন দুজনেই খালাস পেল। মতি বলল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নিবে? হাজারিও জানে হোটেলে তাদের চাকরি গিয়েছে, কিন্তু সেখানে 2 মাসের মাইনে বাকি। বিজু চক্রবর্তীর কাছে গিয়ে মাইনে চেয়ে নিতে হবে। বেলা 3টে। এখন হোটেলে গেলে কর্তামশাই থাকবেন না। সুতরাং হাজারি সন্ধ্যের পর হোটেলে যাবে বলে ঠিক করল। কতদিন চুরির ধারে যায়নি। রাধা বল্লভ তলায় গিয়ে ঠাকুরকে প্রণাম করে সে আপন মনে চুরির ধারে গিয়ে বসল। কিছুক্ষণ নদীর ধারে বসে হাজারি মনে পড়ল সে এত বেলা পর্যন্ত কিচ্ছু খায়নি। একটা পয়সাও হাতে নেই যে কিছু কিনে খায়। সন্ধ্যের পরে হোটেলে গিয়ে 2টি ভাত খাবে এখন, সেই ভালো। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে এসে অনেক কথা বলে গিয়েছে যে হোটেলের অর্ধেক জিনিস নাকি এখন পদ্মঝিয়ের ঘরে থাকে। বাজারে জিনিসপত্র পর্যন্ত যেতে আরম্ভ করেছে। হাজারির সন্দেহ হয় বাসন আর কেউ চুরি করেনি, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসে বসে ভেবে তার মনে হয়েছে পদ্ম অন্য কোনো লোকের জোট সাজসে এই কাজ করেছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। বৃদ্ধ মিঠু চক্রবর্তী পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠোর মধ্যে। দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে এসে অনেক কথা বলে গেছে। হাজারিদা,
এই হোটেলের অর্ধ সামগ্রী সব পদ্মদিদিঙ্গ ঘরে আছে। আজকাল বাজারও জিনিসও তার ঘর যাচ্ছি। তুমি দেখেছো তো সেদিন ওই কুমড়ো নিয়ে কাণ্ড? এই সুন্দর হোটেলের শোষণ করি খাইব মু কৌছি তোমাকে। মু জানি পদ্মদিদির কাহিনী ওই ঘর প্রতি এত আকর্ষণ, কিন্তু মু কহি পারিব না। মু হলাম 8 টঙ্কা বেতনের সেবক, এই বাজারে হঠাৎ চাকরি হারাইব অনর্থক। সন্ধ্যের পরে হাজারি হোটেলের গদি ঘর দিয়ে ঢুকতে সাহস না করে রান্নাঘরের দিকে দরজা দিয়ে হোটেলে ঢুকলো। ভেবেছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখতে পাবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধতে দেখে হাজারি যে পথে এসেছিল সেই পথে বেরোতে যাবে, এমন সময় পদ্মঝি বলে উঠল, কে? ও, হাজারি ঠাকুর। তা তুমি কি মনে করে যাচ্ছ কোথায় এত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন আর বেরোচ্ছেই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্মদিদি, কোথায় আর যাবো? যাওয়ার তো জায়গা নেই কোথাও, হোটেলেই এলাম। খিদে পেয়েছে, দুটো ভাত খাবো বলে রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদি ঘরে যাই। তা যাও গদি ঘরে, এই খদ্দেরের খাবার ঘর দিয়ে যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়ে ঢুকে গদির ঘরে গেল। পদ্মঝি গেল পিছু পিছু। বিজু চক্রবর্তী বলল, এই যে আজারি যে কি মনে করে? আগে কর্তা মশাই পুলিশে ছেড়ে দিল আজ, তাই এলাম। যাবো আর কোথায়? আপনার দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাবো বলুন? বেজু চক্রবর্তী কোনো উত্তর দেবার আগে পদ্মঝি এগিয়ে এসে বেজু চক্রবর্তীকে বলল, ওকে আর একদম থাকতে দিও না কর্তা বাবু, এখনই বিদায় করো। বাসন ও আর মোটে যোগ সদস্য নিয়েছে, পাকা চোর। পুলিশ কি করবে ওদের? হাজারি এবার রেগে গেল। পদ্মঝিকে কখনো সে এ সুরে কথা বলেনি, কিন্তু আজ বলল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? শোনো, তোমার চোখ রাঙা দিকে ধাপ ধারে না কর্ত। বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমন ভাবে আমার সঙ্গে কথা বলবে না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের ধরে তোমার ফুল তোলাটা জেনে রেখো। হাজারি নিজেকে সামলে নিয়েছে ততক্ষণে। নিচু হওয়াই তার অভ্যেস। যারা বড় তাদের কাছে আজীবন সে ছোট হয়েই এসেছে। আজ চড়া গলায় তাদের সঙ্গে কথা বলবার সাহস তার আসবে কোথা থেকে? সেরকম সুরে বলল, না না, রাগ করছো কেন পদ্মদিদি? আমি এমনি বলছি, বাসন নিতে যখন তুমি দেখোনি তখন আমি গরিব বামু, তোমাদের দরিয়ে দুটো করে খাই, কেন আর আমাকে? যাক 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 যাক, এই কথা কাটাকাটি করে লাভ নেই, তাতে আমার বাসন তো আর ফিরবে না। তোমরা দুজনেই থামো। তারপর তুমি এখন কি বলছো আজারি? বলছি কর্তা, আমার যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাবে। বাবু সোর আমি নই, সোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না। চোর কিনা সে কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে থাকার জায়গা হবে না। তাহলে খদ্দের চলে যাবে। তা ঠিক, তা ঠিক। খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এই যুক্তির অর্থ বুঝতে পারল না। হোটেলে ঠাকুর চোর হলে সে না হয় হোটেলের জিনিস চুরি করতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলে বা তাদের পকেট মেরে নিচ্ছে না তো? তবে খরিদ্দারের আসতে আপত্তি কি? কিন্তু হাজারি এই প্রশ্ন করতে পারল না। তার জবাব হয়ে গেল। সে কিছু খেয়েছে কিনা এই কথাও কেউ জিজ্ঞেস করল না। অবশেষে হাজারি বলল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের মতো বাকি পড়ে রয়েছে। হাওলাত নেই কিছু, খাতা দেখুন। সে এখন হবে না, পরে এসো। ও আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? কথা মশাই, আজ আপনার দূরে 6 বছর খাচ্ছি, আমার হাতে একটুও পয়সা নেই। বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়িতে যাওয়ার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই। আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করে ক্যাশ বাক্স খুলে একটি আধুলি ফেলে দিয়ে বললে, এই নিয়ে যাও, এখানে জ্ঞান জ্ঞান করো না। খদ্দের আসতে আরম্ভ করেছে। হাজারি আধুলিটা কুড়িয়ে বেচু চক্রবর্তীর কাছ থেকে বিদায় নিয়ে পেছন দিয়ে হোটেলের রান্নাঘরে এলো। সেখানে পদ্মঝি একটু পরে আসতেই সে হাত জোড় করে বলল, পদ্মদিদি, গরিব বামু, চাকুরি করছি এতকাল, একখানা রেকাবি কোনোদিন চুরি করিনি। আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তা মশাইকে আমার মাইনের ব্যবস্থাটা করে দাও, নইলে বাড়িতে ছেলে করে না খেয়ে মরবে। এই আধুনিটা সম্বল, দোহাই বলছি দাদা বল্লভের, এতে আমি কি খাবো আর রেল ভাড়া কি দেবো?
দয়া করে পদ্মদিদি তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাবে ছেলেপিলে। কেন তোমার বিয়েটা কুসুমের কাছে যাও? পদ্ম দিদিকে কি দরকার এর বেলা? হাজারির ইচ্ছে হলো আর এক দণ্ড সে এখানে দাঁড়াবে না। সে চায় না যে এইসব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হয়, বিশেষত পদ্মঝিয়ের মুখে। একটুখানি দাঁড়িয়ে সে চলে যাচ্ছিল, পদ্মঝি এসে বলল, যাচ্ছ যে? খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হয়ে পদ্মঝিয়ের মুখের দিকে তাকালো। কখনো সে এমন কথা তার মুখে শোনেনি। না মানে খাওয়া। তাহলে বসো, এখনো মাছটা নামেনি, মাছ নামলে ভাত খেতে হবে, যাও। দাঁড়িয়ে কেন? বসো না পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসে পড়ল। পদ্মদিদি তাকে অবাক করে দিয়েছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা দেখেনি। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বেড়ে দিল। পদ্মঝিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। খাওয়া শেষ করে যাবার সময় হাজারি পদ্মকে ডেকে বলল, পদ্মদিদি চললাম, তবে কিছু মনে করো না। পদ্মঝি দড়ির কাছে এসে বলল, দাঁড়াও ঠাকুর, এই দুটো টাকা রাখো, কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন। এই শেষ কিন্তু, আর কিছু পাবে না বলে দিয়েছেন তিনি। হাজারি টাকা দুটো নিয়ে আগের আধুনিটির সঙ্গে চাদরের খুঁটে রাখলো। কিন্তু সে খুব অবাক হয়ে গেছে, সত্যি অবাক হয়ে গেছে। আচ্ছা তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? হ্যাঁ, হাজারি বেরিয়ে এলো। রাত তখন 9:30 কম নয়। এত রাতে সে এবার কোথায় যায়? চাকরি গেল, তবুও হাতে 2.5টা টাকা আছে। বাড়ি গিয়ে কি হবে? তাকে চাকরি খুঁজতে হবে। বাড়ি গিয়ে বসে থাকলে চলবে না। চাকরি চলে যাবে এ কথা হাজারি কোনোদিন ভাবেনি। তাহলে সত্যি সত্যি তার চাকরি গেল শেষকালে। সে জানে রানাঘাটে কোনো হোটেলে তার চাকরি আর হবে না। যদু বরং যে একবার তাকে হোটেলে নিতে চেয়েছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করে এসেছে। কেউই তাকে আর চাকরি দেবে না। টাকা দুটো মানি অর্ডার করবে, বাকি আধুনিকখানা ফি দিতে লাগবে। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রির দিকে সামান্য ঘুম হলো হাজারির। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভেঙে গেল তার। তবুও সে শুয়েই রইল। আজ আর তাড়াতাড়ি বড় উঠোনে দেখছি চাপাতে হবে না। উঠে হবে কি? অনেকক্ষণ পর্যন্ত সে শুয়েই রইল। ডাউন দার্জিলিং মেল এলো, আবার চলে গেল। বনগা লাইনে ট্রেন ছাড়লো। রোদ উঠেছে, প্ল্যাটফর্ম ঝাড় দিতে এসেছে ঝাড়ুদার। সে হাঁক দিল, কে ঘুমোচ্ছে কেন? হাজারি উঠে গিয়ে হাই তুলে কলে গিয়ে হাত মুখ ধুলো। সে এখন কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো কাটায়নি। শুধু কাজই করে গেছে। উনুনে ডেকচি চাপাও, কর্তামশাইয়ের চায়ের জল গরম করো, বাজারে আজ কার পালা, হইচই, ঝাড়া বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। গত 6 বছরে হাজারির একটা বড় বদভ্যাস হয়ে গিয়েছে সকালে বিকেলে চা খাওয়া। এখন থেকে চা খেতে হবে পয়সা খরচ করে। সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছেটাকে দমন করল। হঠাৎ তার মনে হলো কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত দরকার। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয়নি। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনেনি। চাটা ওখানেই খাওয়া যেতে পারে। ওখানে গিয়ে চা খেতে খেতে হাজারি কুসুমকে আগাগোড়া সমস্ত কথাই জানালো। কুসুম দাঁড়িয়েছিল। সব কথা শুনে হাজারির সামনে মাটির উপর ধপাস করে বসে পড়ে কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে তাকিয়ে রইল। আপনি হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটা মিথ্যে কথা। আমি আপনাকে চিনি নি, জানি নি। আরে তোর এত বিশ্বাস আছে আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে রইল। মনে হলো সে কান্না চাপার চেষ্টা করছে। হাজারি হাঁপ ছেড়ে বাঁচল। কুসুম
কুসুম হাজারির জন্য খাবারের বন্দোবস্ত করল, শত বারণও শুনল না। খাওয়া দাওয়ার পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে কুসুম খেতে গেল। গত রাতে ভালো করে ঘুম হয়নি। ইতিমধ্যে হাজারি কখন ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙল তখন প্রায় বিকেল হয়ে গেছে। কুসুম চা আর কোথা থেকে গরম জিলিপি এনে দিল। তারপর হাজারির সামনে মেঝেতে বসলো। তারপর এখন কি করবেন ভেবেছেন? গুয়াড়ি গিয়ে চাকরির চেষ্টা করি, না পেলে কলকাতা যাবো। তবে পাড়া গায়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যেস নেই, অত বড় শহরে থাকাও অভ্যেস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? আমার সেই গয়না বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই। আপনি টাইমে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পর জমে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্কতির হোটেলের পাশেই। আর পদ্ম চোখ তাকিয়ে মুড়ো। মেয়ের পরামর্শ শুনুন না জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরে চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল এলো। কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম! তার মেয়ে বটে, কিন্তু তা হবে না নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুললে 5 জন 5 রকম বদনাম রটাবে দুজনের নামে। তাছাড়া যদি লোকসানি হয় তাহলে কুসুমের টাকাগুলি মারা পড়বে। না, তার দরকার নেই। মা কুসুম, একবার তো তোকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে। উঠি। কুসুম গড় হয়ে প্রণাম করে বলল, আচ্ছা, তবে কথা দিয়ে যান, যদি গোয়াড়িতে চাকুরি না জোটাতে পারেন তবে আবার আমার কাছে ফিরে আসবেন। তোর কাছে মা? কেন বলতো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমারও স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে 2 পয়সা আমিও তো পাবো, বলুন। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। আচ্ছা, কথা দিয়ে গেলাম, তবে আসি মা। হাজারি পুতুল নিয়ে বাড়ির বাইরে বেরোল। কুসুম তার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত এসে এগিয়ে দিয়ে গেল। রানাঘাট থেকে বেরিয়ে হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হলো। প্রথমে ডাকঘর থেকে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাবার ইচ্ছে ছিল, কিন্তু ডাকঘরে গিয়ে দেখলো মানি অর্ডার নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়েছিল। চাকদা যাবার পথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। লোকজন নেমে গাছতলায় রান্না চড়িয়েছে। হাজারি জিজ্ঞেস করে জানতে পারল সামনের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে তারা মেলায় দোকান করতে যাচ্ছে। হাজারি তাদের সঙ্গ নিল। রাত্রে খাওয়া দাওয়ার পরে সবাই গাছতলায় শুয়ে রাত কাটালো। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর। জাতিতে সুবর্ণ বণিক। মনোহারী দোকান নিয়ে এরা মেলায় যাচ্ছে। হাজারির পরিচয় পেয়ে ধর মহাশয় প্রস্তাব করল মেলায় কয়েকদিন তারা কেনা বেচা নিয়ে ব্যস্ত থাকবে। এই কয়েকদিন হাজারি যদি রান্না করে সকলকে খাওয়ায় তবে সে দৈনিক খোরাকি ও মেলার শেষে ওই কয়েকদিনের মজুরি স্বরূপ 2 টাকা পাবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি। একখানি তার নিজের, অপর 2খানি তার জামাই ও ভাইয়ের ছেলে। কম মাইনেতে যে ওস্তাদ রাঁধুনি পেয়েছে হাজারির প্রথম দিনের রন্ধনে তা প্রমাণ হয়ে গেল। খুব খুশি। মেলায় পৌঁছে কিন্তু হাজারি দেখল রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তার জন্য অপেক্ষা করে আছে। সে জিনিসপত্র কিনে এনে তেলে ভাজা, কচুরি, সিঙ্গাড়ার দোকান খুলে বসল ধর মহাশয়দের বাসার এক পাশে। বিনামূল্যে কচুরি খাবার লোভে ধর মহাশয় কোনো আপত্তি করলেন না। কয়েকদিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হলো। মূলধন ছিল আগের সেই 2 টাকা। শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর মহাশয় তহবিল থেকে কয়েকটি টাকা ধার নিল। চতুর্থ দিনের সন্ধ্যেবেলা দোকানপাট তোলা হলো। মেলা শেষ। ধর মহাশয় তহবিলের দেনা শোধ করে ও সকল প্রকার খরচ বাদ দিয়ে হাজারি দেখল 13.5 টাকা লাভ হয়েছে। এর উপর ধর
রান্নার মজুরি 2 টাকা নিয়ে মোট হলো 15.5 টাকা। বাড়িতে 10টি টাকা পাঠিয়ে দিয়ে হাজারি খানিকটা নিশ্চিন্ত হলো। এখন সংসারের খরচ সম্বন্ধে মাসখানেকের মতো না ভাবলেও চলবে তার। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটে যাবে। এরপর হাজারি তাদের ইরোশোলা গ্রামের নিকটবর্তী গোপালনগর বাজারে গেল রাঁধুনিগিরির কাজ খুঁজতে। সেখানে পৌঁছতে বেলা হয়ে গেল। বেশ বড় বাজার, অনেকগুলো ছোট দোকান, ভালো ব্যবসার জায়গাও বটে। হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউবওয়েলে হাত মুখ ধুয়ে নিল। সেখানেই একটা ছোট কাপড়ের দোকানে জিজ্ঞেস করলো, আমার বাড়ি গাংনাপুরের নিকট ইরোশোলা গ্রামে। রাঁধুনির কাজ করি, চাকরির জন্য বেরিয়েছি। এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একজন বলল, ওই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করতে পারেন। ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবু ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এ সময় নতুন লোকের দরকার পড়ে ওরা যাতে দিলি বাজারের সেরা ব্যবসাদার, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকে দেখলো একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির ওপর বসে আছে। সেই লোকটি যে দোকানের মালিক সহজেই তা বোঝা যায়। তার সাথে কথা বলে হাজারি তাদের বাড়িতে রান্নার কাজে ঢুকে পড়ল। ঠিক হলো 2-4 দিন তার রান্না খেয়ে তবেই মাইনে নির্ধারিত হবে। প্রথম দিনের কাজেই হাজারির নাম কিনে ফেলল। বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করে দিলেন। তার গৃহিণী অসুস্থ প্রায় 12 মাস। উঠতে বসতে পারলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, তারা থাকে শ্বশুর বাড়ি। একটি 16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটি 8 বছরের ছোট মেয়ে। বাড়ির সকলেই ভালো লোক। এতদিন চাকরি করে পরের চাকরি সম্বন্ধে হাজারির যে খারাপ ধারণা হয়েছিল, এখানে এসে সেটা চলে গেল। এরা জাতিতে গন্ধবণিক। বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করে চলে। হাজারির মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ প্রিয়পাত্র হয়ে উঠল। মাসখানেক কাজ করার পর হাজারি প্রথম মাসের বেতন পেয়ে বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইল। অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। টেপিকে কত কাল সে দেখেনি। দোকানের মালিক ছুটি দিয়েও দিলেন। গোপালনগর স্টেশনে ট্রেনে চড়ে বাড়ি আসতে প্রায় 3 আনা ট্রেন ভাড়া লাগে। মিছিমিছি 3 আনা পয়সা খরচ করতে হাজারির মন চাইল না। হাঁটা পথে মাত্র 7-8 ক্রোশ হাজারিদের গ্রাম। হেঁটে যাওয়াই ভালো। বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে গেল। টেপি ছুটে এসে বলল, বাবা এসো এসো, কোত্থেকে এলে এখন? তারপর সে ঘরের ভেতর থেকে পাখা এনে তার বাবাকে বাতাস করতে বসে গেল। টেপির হাতের পাখার বাতাসে হাজারির সারা দেহ মন যেন জুড়িয়ে গেল। টেপির জন্য খেতেও সুখ। যত কষ্ট যত দুঃখ রানাঘাট হোটেলের সব সে সহ্য করেছে শুধুমাত্র টেপির জন্য। দরকার হলে ভবিষ্যতে আবারও করবে। যদি বংশীধর ঠাকুরের ভাগ্নে সেই ছেলেটির সঙ্গে, যাক সেসব কথা। টিপির কাছেই হাজারি জানতে পারলো হরিচরণ বাবুর মেয়ে অতসী নাকি তার খোঁজ করছিল। তাই টিপি বারবার জেদ করতে লাগলো যাতে তখনই যেন তারা একবার ও বাড়ি যায়। এই সময় টিপির মা ঘাট থেকে গা ধুয়ে বাড়ি ফিরল। হাজারিকে দেখে হাসি মুখে বলল, ও মা, কখন এলে? এই তো খানিকক্ষণ। ভালো তো সব? টাকা পেয়েছিলে? হ্যাঁ, আচ্ছা ভালো কথা। ওদের বাড়ি সতীশ বলছিল এবার নাকি রানাঘাট থেকে পাঠাওনি। তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি? রানাঘাটে চাকরি করি না তো, এখন আসি গোপালনগরে। বেশ ভালো জায়গায় আছি বুঝলে। গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে ভক্তি শ্রদ্ধা খুব, খাওয়া দাওয়া ভালো, কাপড়ের মস্ত দোকান, দিব্যি জল খাবার দেয় সকালে বিকেলে। টিপি বলল, কি জল খাবার দেয় বাবা? এই ধরো কোনোদিন মুড়ি নারকেল, কোনোদিন হালুয়া। একটু বসো, জিরো। চা নেই, থাকলে করে দিতাম। টেপি যাবি মা? হ্যাঁ, সতীশদের বাড়ি চা আছে, দুটো চেয়ে নিয়ে আয় তো। দরকার কি মা, আমি বাবাকে অতসীদিদিদের বাড়ি নিয়ে যাই না? সেখানে চা হবে, জল খাবার হবে। 2-2বার টিপি অতসীদের বাড়ি যাবার কথা বলেছে, সুতরাং হাজারি মেয়ের কথায় মত না দিয়ে থাকতে পারল না। টিপির ইচ্ছে তার কাছে অনেকের হুকুমের থেকে বেশি শক্তিশালী।
হরিচরণ বাবু বৈঠকখানায় বসেছিলেন। হাজারিকে যত্ন করে চেয়ারে বসালেন। এসো এসো হাজারি, কবে এলে? ও টেপি, যা তো অতসী দিদিকে বলগে আমাদের চা দিয়ে যেতে। আমি তো এখনো চা খাইনি। বাবু ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো ছিলে? তোমার সেই হোটেলের কি হলো? রানাঘাটেই আছো তো? হাজারি সংক্ষেপে রানাঘাটে চাকরি যাওয়া থেকে গোপালনগরে আবার চাকরি পাওয়া পর্যন্ত বর্ণনা করল। একসময় অতসী ও টেপি ঘরের মধ্যে ঢুকে তাদের সামনের ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখল। খাবার মাত্র এক ডিশ, শুধু হাজারির জন্য। হরিচরণ বাবু এখন কিছু খাবেন না। হাজারি বলল, বাবু আপনার খাবার? ও তুমি খাও, আমার এখন ছেলে অঙ্গ, আমি শুধু চা খাবো। হাজারি ভাবল, এত বড় লোক, এত ভালো জিনিস করে, কিন্তু খেলে অম্বল হয় বলে খাবার জো নেই। এই বা কেমন দুর্ভাগ্য! বয়স 46 হলে কি হয়, অম্বল কাকে বলে সে এখনো জানে না। ভূতের মতো খাটুনির কাছে অম্বল টম্বল দাঁড়াতে পারে না, তবে খাবার জোটে না, এই যা দুঃখ। অতসী বেশ বড় রেকাবিতে সাজিয়ে খাবার এনেছে। ঘি দিয়ে চিড়ে ভাজা, নারকেল কোড়া, দুখানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া, বড় পেয়ালায় এক পেয়ালা চা। অতসী এইটুকু জানে যে টিপির বাবা তার বাবার মতো স্বল্পভোজী প্রাণী নয়, খেতে পারে, ভালোবাসে। অবস্থাও যে ওদের খুব ভালো তা নয়। সুতরাং টিপির বাবাকে ভালো করেই খাওয়াতে হবে। হরিচরণ বাবু বললেন, তোমার হাজারি কাকাকে প্রণাম করেছো অতসী? হাজারি ব্যস্ত ও সংকুচিত হয়ে পড়ল। অতসী তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করতে সে চিড়ে ভাজা চিবোতে চিবোতে কি বলল ভালো করে বোঝা গেল না। ও বললাম অতসী কিন্তু চলে গেল না। সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়িয়ে তাকে ভালো করে দেখছিল। টিপি তার কাছে গল্প করেছে তার বাবা একজন পাকা রাঁধুনি। এটাই অতসীর কৌতূহলের প্রধান কারণ। হরিচরণ বাবু বললেন, এখন কদিন বাড়িতে আছো? আগে পরশু যাব, পরের চাকরি থাকলে তো চলে না। তোমার সেই হোটেল খোলার কি হলো? এখনো কিছুই করতে পারিনি বাবু, টাকার জোগাড় করতে না পারলে তো বুঝতেই পারছেন। তাহলে ইচ্ছে আছে এখন? ইচ্ছে আছে খুব, শীতকালের মধ্যে যা হয় করে ফেলবো। কাকা, গান শুনতেন? হ্যাঁ, আমি একদম ভুলে গিয়েছি। শোনো না হাজারি, অনেক নতুন রেকর্ড আনিয়েছি। নিয়ে এসো তো অতসী, শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে। হাজারি ভাবল, বেশ আছে এরা, তার মতো খেটে খেতে হয় না, শুধু গান আর খাওয়া দাওয়া। সন্ধে হয়েছে। এমন সময় উনুনে আঁচ দিয়ে ধোঁয়ার মধ্যে ছোট রান্নাঘরে বসে মনিব গৃহিণীর ফর্দ মতো তরকারি করছে। 12 মাসই তার এই কাজ। ঘরের মধ্যে 12 মাস আবদ্ধ হয়ে থাকতে হয় বলেই রাস্তায় বেরোলেই তার আনন্দ হয়। কতদিন কুসুমের সঙ্গে দেখা হয়নি। আজ রানাঘাট ছেড়েছে প্রায় 4 মাসের উপর। এই 4 মাস সে কুসুমকে দেখেনি। টিপি মেয়ে, কুসুমও মেয়ে। অনেকক্ষণ ধরে কলের গান বাজলো। হরিচরণ বাবু মাঝে একবার বাড়ির ভেতর কি কাজে উঠে গেলেন, তখন শুধু রইল অতসী আর টিপি। বাবার সামনে বোধহয় অতসী বলতে সাহস পাচ্ছিল না। হরিচরণ বাবু বাড়ির মধ্যে চলে গেলে হাজারিকে বলল, কাকা বাবু, আমাকে রান্না শিখিয়ে দেবেন? টাকা না দেবো না, কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই, কি কি রাঁধতে পারো? অতসী বুদ্ধিমতী মেয়ে। সে বুঝল যার সাথে সে কথা বলছে সে রান্নার একজন ওস্তাদ শিল্পী। অতসী সংকোচের সাথে বলল, তা পারি সব, শুক্তুনি, চচ্চড়ি, ডাল, মাছের ঝোল। মা তো বড় একটা রান্না করে যেতে পারেন না, তা মন খারাপ, আমাকেই সব করতে হয়। দিদি বলছিল আপনি নিরামিষ রান্না বড় চমৎকার করেন, আমি শিখিয়ে দেবেন কাকা বাবু? পেটি বুঝে এইসব বলে তোমার কাছে? কোথাকার, তোর কথা বাদ দাও। না কাকা বাবু, আমি অন্য জায়গাতেও শুনেছি আপনি রান্নার সুখ্যাতি, সবাই তো বলে। পরে আবদার করে বলল, আমাকে শেখাতে হবে কাকা বাবু, আমি চাচ্ছি না। আমি টিভিতে প্রায় জিজ্ঞেস করি আপনি কবে আসবেন, আমি খোঁজ নিই, বলেনি আপনাকে?
না না কাকাবাবু, আমার শেখান আপনি। আমার বড় শখ ভালো রান্না শিখি। ভালো রান্না শেখা একদিনে হয় না মা, মুখে বলে দিলেও হয় না। তোমার পেছনে আমায় লেগে থাকতে হবে অন্তত ধারা 2 মাস 3 মাস। হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে, আমি গাছে দাঁড়িয়ে তোমার দুধ ধরে দেবো। এ না হলে শিক্ষা হয় না। তুমি আমার টেপির মতো, তোমাকে সেতো কথা বলে ফাঁকি দেবো না মা। ছেলে মানুষ, তুমি শিখতে চাও, তোমায় শিখিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সময় কোথায় আমার যে তোমায় শেখাবো মা? অতসী সপ্রশংস দৃষ্টিতে হাজারির মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিল। বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা, গুরুত্বপূর্ণ কথা, বাজে ছেদ কথা নয়, অনভিজ্ঞ আনাড়ির কথাও নয়। তার চোখে হাজারি দরিদ্র রাঁধুনি বামুন পিতা নয়, সে একজন অভিজ্ঞ ওস্তাদ, পাকা শিল্পী। তার মন হাজারির প্রতি সম্ভ্রমে পরিপূর্ণ হয়ে উঠল। পরদিন হাজারি ঘুম থেকে উঠে তামাক খাচ্ছে। এমন সময় হঠাৎ অতসীকে তাদের বাড়ির মধ্যে ঢুকতে দেখে সে রীতিমতো বিস্মিত হলো। বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করে তার মতো গরিব মানুষের বাড়ি এলো? টেপি বাড়ি ছিল না। টেপির মাও অতসীকে আসতে দেখে খুব অবাক হয়েছিল। সে ছুটে গিয়ে তার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাড়ির মেয়ে অভ্যর্থনা করল। অতসী বলল, কাকাবাবু বাড়ি নেই বুড়িমা? টেপির মা বলল, হ্যাঁ মা, এসো আমার সঙ্গে। ওই কোণের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। টেপি কোথায়? সে মুলুর বীজ আনতে গিয়েছে সদগোপ বাড়িতে। এলো বলো, বসো বসো। দাঁড়ো, আসনখানা পেতে দিই। অতসী টেপির মার হাত থেকে আসনখানা ক্ষিপ্র ও চমৎকার ভঙ্গিতে কেড়ে নিয়ে একটু হেসে বলল, আসুন রাখুন বুড়িমা। ভারী আমি একেবারে গরু ঠাকুর এলাম কিনা, আবার যত্ন করে আসন পেতে দিতে হবে। এই হাসি ও এই ভঙ্গিতে সুন্দরী অতসীকে কি সুন্দর তাই না দেখালো। টেপির মা মুগ্ধ দৃষ্টিতে অতসীর দিকে তাকিয়ে রইল। ইতিমধ্যে হাজারি সেই স্থানে এসে বলল, এত সকালে কি মনে করে লক্ষ্মীমা? আপনার সঙ্গে একটা কথা আছে, কি কথা মা? একটু আড়ালে বলবো। গপ্পমীরের ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্পমীরের ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। হাজারি ভেবেই পেল না এমন কি গোপনীয় কথা অতসী তাকে আড়ালে বলতে এসেছে এই সকালবেলায়। দাওয়ায় ছাঁচতলার দিকে গিয়ে বলল, হ্যাঁ, এবার বলো কি কথা? কাকাবাবু, আপনি যদি কাউকে না বলেন তবে বলি। হাজারি বিস্মিত হয়ে বলল, বলো না মা, বলো তুমি। আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা এবার নয়, সেবার। তোমার কে বললে সব কথা? সেসব কিছু বলবো না, আমি আপনাকে টাকা দেবো, আপনি হোটেল খুলুন। তুমি কোথায় পাবে? আমার কাছে আছে, 200 টাকা দিতে পারি। আমি জমি জমি করেছি, লুকিয়ে দেবো, কিন্তু বাবা যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে। হাজারির চোখে জল চলে এলো। এই পর্যন্ত দুটি মেয়ে তার জীবনে এসেছে যারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাকে তার উচ্চাশার পথে ঠেলে দিতে চেয়েছে। দুজনেই সমান সরলা, দুজনেই অনাত্মীয়া। তবে অতসী জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিত মেয়ে। সে যে এত ভালোবাসা দেবে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা হাজারির কাছে। হাজারি বলল, কিন্তু তুমি এ কথা শুনলে কোথায়? বলতে হবে মা। সে কথা বলবো না বলেছি তো। তাহলে টাকাও নেব না। আগে বলো কে বলেছে? আচ্ছা, নাম করলে তাকে কিছু বলবেন না বলুন। কাকে কি বলবো বুঝতে পারছি না তো। আচ্ছা, বলবো না, বলো তুমি। টিভি বলছিল বাবার ইচ্ছে একটা হোটেল খোলেন। আমার বাবার কাছে নাকি টাকা ধার চেয়েছিলেন, তো বাবা দিতে পারেননি। দেখুন কাকাবাবু,
চলবে, আপনারা বড় লোক হয়ে যাবেন। দেবকে আমি বড় ভালোবাসি, ওর মনে যদি একটু আহ্লাদ হয় আমার তাতেই তৃপ্তি। টাকা বাক্সে তুলে রেখে দিয়ে কি হবে? কিন্তু মা, তোমার টাকা তোমার বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনি। অতসী যেন বড় দমে গেল। হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষ তর্ক করল। শেষে না পেরে বলল, আমি টিভিকে টাকা দিচ্ছি। তা তুমি দিতে পারো না, তুমি ছেলে মানুষ, টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা। তুমি তো লেখাপড়া জানো, ভেবে দেখো। আচ্ছা, আমায় লাভের অংশ দেবেন তাহলে? হাজারির হাসি পেল। কুসুম, অতসী সবাই এক কথা বলে। এরা সকলেই মহাজন হয়ে ব্যবসায় টাকা খাটাতে চায়। মজার ব্যাপারই বটে। না মা, সে হয় না। তুমি বড় হও, শ্বশুর বাড়ি যাও, আশীর্বাদ করি রাজরানী হও, তখন তোমার এই বুড়ো কাকা বাবুকে যা খুশি দিও।